সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় জাতীয় সরকার আলোচনায় কেন? জাতীয় সরকার আলোচনায় কেন? আগামী জাতীয় নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচনের পরে একটি সরকার গঠন হবে। সেই সরকারকে কেউ কেউ জাতীয় সরকার গঠনের কথা বলছেন। বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের কথা বলা হয়েছিল অনেক আগেই। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির মিডিয়া সেলের প্রধান। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি এবং যুগ্ম মহাসচিব বরিশাল বিভাগ জাতীয় পার্টি। দুজনকে স্বাগত জানাচ্ছি। জাতীয় সরকার আলোচনায় কেন? বিএনপির পক্ষ থেকে আমি যদি ভুল না করে থাকি, অনেক দিন আগে নির্বাচিত হলে রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে তারেক রহমান সাহেব বলেছিলেন যে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা হবে। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর জামায়াত ইসলামীর প্রধান শফিকুর রহমান তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছেন এবং সেখান থেকে বের হয়ে তিনি বলেছিলেন যে নির্বাচন হলে নির্বাচনের পরে সরকার গঠনের আগে রাজনৈতিক দলগুলো বা বিএনপির সাথে তারা আলোচনা করবে। এখান থেকে হয়তো মানুষ ইঙ্গিত পেয়েছে বা গণমাধ্যম কর্মীরা ইঙ্গিত পেয়ে কোথাও কোথাও এই ধরনের রিপোর্ট করেছেন। জনাব পাভেল, আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় এটা নতুন আলোচনা নয়। আজ থেকে কয়েক বছর আগে যখন আমরা জনাব তারেক রহমান বিএনপি চেয়ারম্যান, তিনি যখন 27 দফা দিয়েছিলেন এবং পরবর্তী পরে সংশোধিত 31 দফা যুগপৎ আন্দোলনে শরিক অন্যদের সাথে কথা বলার পর এটাকে 31 দফা যখন রূপান্তরণ করা হয়, ঠিক তখনই তার ভূমিকাতেই মুখবন্ধে কিন্তু কথা লেখা ছিল যে 31 দফা বাস্তবায়ন একটা অনেক বড় একটা কাজ এবং সেটাতে সাংবিধানিক অনেক বড় সংস্কারের কথা আছে, সামাজিক সংস্কার কথা রয়েছে এবং অর্থনৈতিক বেশ কিছু সংস্কারের কথা আছে এবং অনেকগুলো প্রতিজ্ঞার কথা বলা আছে, যেগুলোকে বাস্তবায়ন করতে গেলে একটা জাতীয় ঐক্যমত্যের অপরিহার্যতা রয়েছে। সেই বিবেচনায় বলা হয়েছে যে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, আমরা একটা জাতীয় সরকার, ঐক্যমত্যের সরকার গঠনের মাধ্যমে দেশ পরিচালনা করতে চাই। 31 দফা বাস্তবায়নের জন্য সেটার কোনো বিকল্প নেই এই বিবেচনা থেকে। তো এর সাথে আমি এটাকে সংযুক্ত করতে চাই না, কারণ এটা হয়তো একটি বিশেষ দলের আমির, উনি এটি উচ্চারণ করেছেন যে তারাও এটা করতে চান, তারা তাদের মতন করে ভাবেন। তো এটা তো নির্ভর করবে নির্বাচনের ফলাফল যেটা প্রতিফলিত হবে তার উপর ভিত্তি করে। তো এটা প্রেডিকশন এখানে এই অর্থে বলা মুশকিল যে সেটা কার সাথে কীভাবে হবে। তবে এই জায়গায় অবস্থানটা খুব পরিষ্কার। বিএনপি অন্তত মনে করে যে স্বৈরাচারের সঙ্গী হিসাবে বা ফ্যাসিবাদের যারা নিজেরা এবং এটাকে মদতদাতা হিসেবে যে সমস্ত দল বা গোষ্ঠী ছিল তাদেরকে বাদ রেখে যারা যুগপৎ আন্দোলনে একসাথে ছিল তাদেরকে নিয়ে এই কাজটি হবে, এটা দলের পক্ষ থেকে একটা ঘোষিত প্রত্যয়। সুতরাং এখানে অন্যদেরটা শুনে এটা বলা বা না শুনে বলার সাথে কোনো সম্পর্ক নেই, এটি স্বপ্রণোদিতভাবে বিএনপির উচ্চারণ আর কি। ধন্যবাদ আপনাকে। ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের সাথে ছিল জাতীয় পার্টি, সেই হিসেবে জাতীয় পার্টিকে ট্রিট করা হয়। জাতীয় পার্টি নির্বাচন করছে, নির্বাচনে 243টি আসনে তারা প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থিতা দিয়েছিল। এর মধ্যে কিছু বাতিল হয়েছে, কিছু আপিলে ফেরত আসছে, 12 এবং 6, 18 জন ফেরত এসেছে। জাতীয় পার্টির প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না? হাইকোর্টের রুল দেওয়া হয়েছে জাতীয় পার্টি এবং এনডিএফ এর প্রার্থীদের। এই বিষয়ে জাতীয় পার্টির একজন নেতা হিসেবে আপনার কাছ থেকে আগে শুনি, এরপরে জানবো জাতীয় সরকারের বিষয়ে। ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক, আপনাকে অনেক ধন্যবাদ, যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। দেখেন, এই রুলটি আমিও দেখেছি, আপনারা সবাই জানেন। যেহেতু এটা একটা আদালতের বিষয়, তো এখানে খুব বেশি আলোচনা করার সুযোগ আমার মনে হয় নাই। তারপরেও আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা আদালত এবং নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি নির্বাচনে থাকতে পারবে কি পারবে না, সেখানে একটা রুল হয়েছে। সুতরাং আমরা অপেক্ষা করতে পারি যে নির্বাচন কমিশন এবং আদালত কি সিদ্ধান্ত দেয়। বাট ইতিমধ্যে আপনি দেখেছেন যে জাতীয় পার্টি মনোনয়ন দিয়েছে এবং 243 জন অলরেডি মনোনয়ন দেওয়া হয়েছে। তার মধ্যে থেকে কিছু বাদ পড়েছে এবং কিছু আসবে। সব মিলিয়ে হয়তো 200-220 হয়তো টিকে যেতে পারে এবং তাদের প্রতীকও বরাদ্দ হবে, নির্বাচনের দিকে আগাচ্ছে। তো সেখানে
কি সিদ্ধান্ত নেবে সেটা আদালতের জাতীয় বিচারে। পার্টির আরেকটি অংশ আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার নেতৃত্বাধীন একটি জাতীয় পার্টি হয়েছে, তারাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা বলছেন। শোনেন, সেটা আপনি জাতীয় পার্টির আরেকটি অংশ এটা বলতে পারেন, কারণ জাতীয় পার্টিরই লোক তারা, কিন্তু আসলে এটা জাতীয় পার্টির কোনো অংশ নয়। তারা যারা বের হয়ে গেছে, বের হয়ে যাওয়া কিছু মানুষ তারা মিলে একটি দল করেছে, তারা দাবি করতেছে তাদের নামও জাতীয় পার্টি, এবং শেষ পর্যন্ত তারা একটা জোট করলো। জোট থেকে এখন তারা জোটের যিনি প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনে নাই, তারপরে ওই যে অংশ, সেই অংশের যিনি চেয়ারম্যান দাবি করছেন এবং যিনি মহাসচিব, তারা কেউই নির্বাচনে নাই, এবং তাদের কোনো প্রার্থী নির্বাচনে আছে বলে আমার কাছে মনে হচ্ছে, আর থাকলেও দুই একজন থাকতে পারে। তারা কোন প্রতীক পাবে? তারা কোন প্রতীক পাবে সেটা নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে, তাদের কোন প্রতীক তারা পেতে পারে। কারণ লাঙ্গল তো জাতীয় পার্টির প্রতীক, লাঙ্গলের রেজিস্ট্রেশন 12 এবং তার চেয়ারম্যান জি এম কাদের সাহেব, সুতরাং এটা তো পরিষ্কার। সুতরাং সেটা আর আমার মনে হয় এটা নিয়ে আর কোনো প্রশ্ন আসে বলে আমার কাছে মনে হচ্ছে না। আপনাকে ধন্যবাদ। জনাব পাভেল, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যিনি যেদিন তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার পরের দিনই সম্পাদক এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে একটা মত বিনিময় করেছেন। এখানে তিনি সরকার গঠন করলে, নির্বাচিত হলে কি কি বিষয়ে প্রাধান্য দেওয়া যেতে পারে, বা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কি করণীয়, এইসব বিষয়ে কথা বলেছেন। একদিন পরে আপনার কাছে কি মনে হয় দেশের মানুষ বা যারা এই অনুষ্ঠান দেখেছে বা পড়েছে বা শুনেছে তাদের ফিডব্যাক কি? যাই হোক, আপনি তো দেশের জনগণের একজন অংশ হিসেবে আপনার কাছে বোধহয় চাইতে পারতাম যে আপনার কি মনে হয়। যাই হোক, আমার মনে হয় যে আপনি আমার কথা বলা শেষ করার পরে আপনার নিজের ব্যক্তিগত মতামত যদি কিছু থাকে তাহলে সাথে যদি যুক্ত করেন, তাহলে হয়তো আমরা আরও বেশি সমৃদ্ধ হতে পারবো। আমার কাছে যেটা মনে হয়েছে যে জনাব তারেক রহমান দেশে আসার পর থেকে যে বার্তাটি মানুষের কাছে দিয়েছেন, যে তিনি এটি পরিমিতিবোধের মধ্যে থেকে রাজনীতি করতে চান। এই রাজনীতি ভিন্ন ধর্মী রাজনীতি, এখানে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে কথা বলার মতো রাজনীতি এটা না, এটা জনগণকে মিথ্যা প্রলোভন আশ্বাস দেওয়ার রাজনীতি এটা না। যেটা করতে পারবো সেটা পরিমিতিবোধ, ভদ্রতা, সভ্যতা এবং সংযত থেকে প্রতিপক্ষকে কোনো রকম আক্রমণাত্মক না হয়ে একটা পরিশীলিত যে রাজনীতিকে মানুষ এতদিন ভয় পেত এটা মনে করে যে রাজনীতি ওটা সংঘাতের জায়গা, রাজনীতিতে ভালো মানুষ যায় না, এরকম যে একটা বার্তা সমাজে চলে গেছিল, সেই বার্তাটাকে উনি ফেরত আনতে চান। এখন ওনার সেই আবির্ভাবের ভেতর দিয়ে নতুন করে বাংলাদেশে তার, আমি বলবো যে সশরীরে প্রত্যাবর্তন, কারণ বাংলাদেশের সাথে উনি সংযুক্ত ছিলেনই বরাবর, আমাদের অন্তত আমাদের দলের সাথে তো ছিলেনই, যদিও সরকার তাকে অন্যায়ভাবে আদালতের আশ্রয় নিয়ে তার কথা বলার সুযোগকে স্তব্ধ করে দিয়েছিল। তারপরে জনবিচ্ছিন্নতা উনি হননি বা তাকে করা যায়নি। গতকাল তিনি কিন্তু সবার কথা শুনেছেন। সেখানে বাংলাদেশের প্রধান যতগুলো পত্রিকা ছিল, যারা প্রিন্ট মিডিয়া বলি, তাদের সম্পাদক বৃন্দ ছিলেন, যারা টেলিভিশন চ্যানেল যারা অপারেট করেন তাদের প্রধান নির্বাহীরা তারা ছিলেন, এমনকি অনলাইনে যারা মিডিয়াকে যারা কথা বলেন তাদের ভিতরে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা তারা সবাই ছিলেন। তাদের সবার কথা উনি শুনেছেন। প্রথম কথা ছিল এটা একটা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান ছিল, পরিপূর্ণভাবে এটি কথা ছিল যে শুভেচ্ছা বিনিময় উনি করবেন। দীর্ঘদিন পরে উনি দেশে এসেছেন, যে সংবাদকর্মীরা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে মশার কামড় খেয়ে শীতের কষ্টকে তুচ্ছ করে যারা সংবাদ সংগ্রহ করেন তাদের কাছাকাছি উনি যেতে চেয়েছিলেন। ফলে অনুষ্ঠানে ঢুকলে উনি প্রত্যেকের সাথে ব্যক্তিগতভাবে কুশল বিনিময় করেছেন এবং তারপরে মঞ্চে গেছেন। এবং পুরো অনুষ্ঠানের ভেতরে কিন্তু যে রাজনৈতিক একটা সাধারণ প্রচলিত যে আবহ বা যে দৃশ্যের সাথে আমরা পরিচয় আমাদের আছে, সেটাকে উনি পুরোপুরি ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন। এমনকি নিরাপত্তা কর্মীরা তার জন্য একটা নিরাপত্তা চেইনও সামনে রেখেছিলেন, সেটাকেও তিনি বলেছেন যে এটার প্রয়োজন, এটাকে সরিয়ে ফেলা হোক। সব দিক দিয়ে উনি চেয়েছেন যে যেটা উনি সবাই যেটা বলছিল সেটাকে উনি প্রতিধ্বনিত করেছেন তার ফিরতি বক্তব্যে। বলেছেন যে জবাবদিহিতা তিনিও চান, স্বচ্ছতা তিনি চান। একই সাথে তিনি এটাও বলেছেন যে সংবাদপত্রগুলো তারা নিজেরা কতটুকু বলবে, নিজেরা কতটুকু নিয়ন্ত্রিত হবে, সেই স্বনিয়ন্ত্রণটা যেন তাদের কাছে থাকে। আর সবচেয়ে বড় যে জিনিসটা উনি করতে চেয়েছেন বা এই সুযোগটা তিনি নিয়েছেন, যে দেশের মানুষের জন্য তিনি কি করতে চান সেই বার্তাটি তিনি পৌঁছে দিয়েছেন। তার 8টা ইম্পর্টেন্ট কতগুলো মাইলস্টোন কর্মসূচি তার রয়েছে। সেই কর্মসূচির মধ্যে থেকে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তার সাথে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং তার সাথে আপনার সামাজিক যে উন্নয়ন, যে সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে দিয়ে হয়, যার মধ্যে কর্মসংস্থান রয়েছে, সামাজিক নিরাপত্তা রয়েছে, নারীর ক্ষমতায়নের বিষয় রয়েছে, শ্রমিকের জন্য কি করতে চান, সবগুলো মিলে একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম তিনি খুবই ঠান্ডা মাথায়
আপনাদের মাধ্যমে জনগণের সামনে উত্থাপন করার চেষ্টা করেছেন, যেটা ছিল একটা পরিকল্পিত একটা দেশ গড়ার পরিকল্পনা, যেটা উনি বলেন সেই দেশ গড়ার পরিকল্পনারই অংশ হচ্ছে এই কয়টা কম্পোনেন্ট, এবং সেটা যেন সবার কাছে পৌঁছে, সবাই যেন বোঝে যে তার রাজনীতি শুধুমাত্র কথা বলার রাজনীতি না, তিনি কি করতে চান জনগণের জন্য সেটা তার একটা হোমওয়ার্ক আছে। এই কাজটা তিনি কিন্তু হুট করে করেননি, এটা দীর্ঘদিনে তার অভিজ্ঞ ব্যক্তিত্ব যারা ছিলেন, যারা বিশেষজ্ঞ এই সমস্ত ক্ষেত্রগুলোতে, এর অর্থ সংস্থান কোত্থেকে হবে, বাজেট কোত্থেকে আসবে, এর মধ্যে দুর্নীতি কীভাবে রোধ করা যাবে, বাস্তবায়নক এটা হবে কিনা, সবার কাছে সেবাটা পৌঁছবে কিনা, এটা স্বল্প মেয়াদী হবে না দীর্ঘমেয়াদী হবে, পর্যায়ক্রমে হবে নাকি একবারে হবে, এই সমস্ত কিছুর কিন্তু ডিটেল ব্যাখ্যা আছে, যেটা হয়তো উনি পরবর্তীতে সুযোগ পেলে জানাবেন। তবে প্রথম সুযোগে যেহেতু উনি গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে প্রথমবারের মতো যাওয়ার সুযোগ পেয়েছেন, তিনি এই সুযোগটিকে কাজে লাগিয়েছেন। ধন্যবাদ আপনাকে। ইকবাল হোসেন তাপস, প্রশাসনের ব্যর্থতায় বগুড়ায় জাতীয় পার্টির অফিস দখলের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। বগুড়া বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বাড়ি, দেখেন তার শহর। দেখেন, একটু আগে আমার সহ আলোচক যেটা বলেছেন যে তারেক জিয়া সাহেব দেশের জন্য অনেকগুলো প্ল্যান, উনি কিন্তু বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান। নিশ্চয়ই ওনার অনেক সুন্দর প্ল্যান আছে, আমরা স্বাগত জানাই। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সামলানো। যেটা আপনি বললেন যে খোদ বগুড়াতে, যেটা তারেক রহমান সাহেবের শহর, সেখানে একটি দল জাতীয় পার্টির অফিস দখল করে, তাদের অফিস সেখানে, এমনকি সেখানে একটি ব্যানার ছিল, বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের একটি ব্যানার ছিল, সেই ব্যানারের উপরে তারা একটি দল একটি ব্যানার টাঙিয়ে তারা তাদের কার্যালয় তারা ঘোষণা করেছে এবং জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দেবে না, এই ধরনের স্লোগান, নানান স্লোগান দিচ্ছেন। সেখানে আইন শৃঙ্খলা, আপনারা জানেন ওখানে সম্ভবত এনসিপি, গণ অধিকার, এরকমের একটা ব্যানার ওখানে লাগানো ছিল, আমি ফেসবুকে দেখেছি, সবাই দেখেছে। সেখানে সরকার সেই বিগত 18 মাসের মতো নির্ভীক, তারা কোনো কথা বলছেন না। এই যে একের পর এক মব সৃষ্টি হচ্ছে, সেই মব সরকার বন্ধ করার কোনো দৃশ্যত কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমরা দেখছি না। তো সুতরাং এই মব যদি বন্ধ না করতে পারে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আনতে পারে, তাহলে কোনো প্ল্যান প্রোগ্রাম সবগুলোই তো ভেস্তে চলে যাবে। কোনো কিছু দিয়েই তো আপনি সমাজে কাজ করতে পারবেন বলে আমার কাছে মনে হচ্ছে না। সুতরাং এই যে মব, এই মবের আমি তীব্র নিন্দা জানাই, এবং যদি এই মব চলতে থাকে এবং তাহলে জাতীয় পার্টির নির্বাচনে থাকাটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। প্রার্থীরা তাদের জীবনের নিরাপত্তা যদি না পায়, আমি দেখেছি বিএনপির প্রার্থীও বুকে কি বলে এটাকে, বুলেট প্রুফ জ্যাকেট পরে তারপরে মাঠে যাচ্ছে। এটা কোন ধরনের রাজনীতি? আমার যদি মাঠে ময়দানে আমি যদি ভোট দিতে না, এটা তো কোনো যুদ্ধ না, এটা তো একটা ভোট। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে এবং তার পছন্দের প্রার্থীকে মনোনীত করে তারা সংসদে নিয়ে আসবে। সেখানে যদি আমরা যুদ্ধ করতে হয়, আমার জীবনের নিরাপত্তার কথা আমার ভাবতে হয়, তাহলে আমরা ভোট কিভাবে করব? এবং শুধু সেই শৃঙ্খলা পরিস্থিতি যদি না থাকে, এই ভোট নিয়েই তো এখনও আমার মনে শঙ্কা আছে। ধন্যবাদ আপনাকে জনাব পাভেল। বগুড়ায় জাতীয় পার্টির অফিস অন্য রাজনৈতিক দল তাদের পোস্টার টানিয়ে দিয়েছে, ব্যানার টানিয়ে দিয়েছে। এই জিনিসটি যদি নির্বাচনের আগে এরকম হয়, তাহলে নির্বাচনের পরিস্থিতি তো বাধাগ্রস্ত হয়। নিশ্চয়ই, আপনারা কি দেখেন? খুব পরিষ্কার যে বগুড়া বলে কোনো কথা না, বাংলাদেশের যে কোনো জায়গাতে এই ধরনের ঘটনাকে আমরা খুবই দুঃখজনক এবং নিন্দনীয় কাজ বলে মনে করি। এটা কোনো সঙ্গত বা যুক্তিসঙ্গত কোনো যুক্তি দিয়ে তো এটাকে প্রতিষ্ঠিত করা যাবে না। কারণ যদি কারো এই ব্যাপারে, একটু আগে আমার সহ-আলোচক একটা কথা বলছিলেন যে সাবজুডিস হয়ে আছে তাদের রাজনীতি করা না করা বা তাদের নির্বাচনে অংশগ্রহণ করা না করার বিষয়টি। তো যেহেতু এটা আদালতে গেছে, তখন আদালতের নিষ্পত্তি করলে তখন হয় কি জনগণের প্রশ্নটা কম থাকে। তো সেক্ষেত্রে আমি যদি ওই যে বললাম মব সংস্কৃতিতে গিয়ে যদি আমি নিজে নিজে বিচারের কাজটা ছেড়ে দিই, তাহলে সত্যিকার অর্থে মানুষ তাহলে কোনটার দিকে যাবে? মানুষ কি আদালতে যাবে নাকি মবের কাছে যাবে?
এটা সমাজে প্রতিষ্ঠিত হতে দেওয়াটা মোটে কোনো ভালো লক্ষণ না। যে কোনো জিনিসের ক্ষেত্রে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়াটা দরকার এবং নিজের থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণটা খুবই যৌক্তিক হবে না বলে আমার যেটা মনে হয়, সেটা ঠিক আছে। তবে এটা ঠিকই আছে যে তারুণ্যকে হয়তো কেউ কেউ এই ব্যাপারে প্ররোচিত করে, যাদের তারুণ্যের শক্তিকে এটাকে ব্যবহার করে, সেই সেই অপশক্তি যারা রিমোট কন্ট্রোলে এদেরকে পরিচালিত করে, তাদের ব্যাপারে সতর্ক হওয়া দরকার আছে। কারণ দিন শেষে তো ক্ষতি তো দেশেরই হয়, তাই না? সম্পদ বলতে যেটাই বলি না কেন, সে আমাদের মূল্যবোধের অবক্ষয় হয়, মূল্যবোধের ক্ষতি হয়, সম্পত্তির ক্ষতি হয় এবং সবচেয়েতে যে জিনিসটা হয় জনগণের আস্থার ক্ষতি হয়। মানুষ যদি আইন শৃঙ্খলার প্রতি বা সরকারের প্রতি এই আস্থাহীনতার জায়গায় চলে যায়, তখন একটা দেশের অস্তিত্ব তো তখন নিশ্চয়ই একটা প্রশ্নবিদ্ধ জায়গায় যায়। এই ধরনের কোনো কাজকে সমর্থন করার তো সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে। জনাব তাপস, আপনাদের নির্বাচনের প্রস্তুতি এবং ইশতেহার বিষয়ে যদি একটু বলতেন। প্রস্তুতি তো নিশ্চয়ই আছে। একটি দল, রাজনৈতিক দল সবসময় প্রস্তুত থাকে, প্রত্যেকটা দলেরই একটা প্রস্তুতি থাকে নির্বাচন করা বা রাজনীতিতে থাকা। আমাদের যে ইশতেহার এখনও প্রকাশ হয়নি, হয়তো এই 2-1 দিনের মধ্যেই আমরা ইশতেহার কাজ শেষ করে আমাদের যে দফাগুলো আছে সেগুলো আমরা জনসম্মুখে প্রকাশ করব। প্রস্তুতি যদি বলেন, আমাদের প্রস্তুতিপূর্ণই আছে, কিন্তু সংখ্যাটা বেশি। প্রস্তুতির মধ্যে যে আমাদের যে সংখ্যাটা, এই সংখ্যাটা প্রতিদিন আমরা নতুনভাবে শঙ্কিত হই। যেখানে বগুড়ার মতো জায়গায় একটু আগে যেটা আলোচনা হয়েছে, সেখানে আমাদের ওখানে মানে আক্রমণ হয়েছে, কিন্তু আইন প্রশাসন এবং প্রশাসনিক কোনো তৎপরতা, আইন শৃঙ্খলা বাহিনী এটাকে কিন্তু এখন পর্যন্ত আমলে নিয়েছে বলে আমি 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 দেখতে পাচ্ছি না। তো এভাবে যদি হয়, ধরেন আমি একটি এলাকায় নির্বাচন করতে যাব, সেখানে যদি আমি মবের শিকার হই, আইন যদি আমাকে প্রোটেক্ট না করে, তাহলে আমরা কিভাবে, যত প্রস্তুতি থাকুক না কেন, এখন আমরা তো বন্দুক নিয়ে প্রস্তুতি নিতে পারি না। আমরা আপনি তো কি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন? আমি করছি বাবুগঞ্জ মুলাদি বরিশাল আসন 3 থেকে। আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কারা কারা? আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখানে জামায়াত আছে, বা জামাত জোট আছে, এখানে বিএনপির প্রার্থী আছে। তো এখন আমিও তো শঙ্কিত। আমরা যদি এলাকায় গিয়ে সেখানে মাঠে না যেতে পারি, আমি ভোট কত পাবো না পাবো সেটা জনগণ সিদ্ধান্ত নেবে, কিন্তু আমার মাঠে থাকার তো অধিকার আছে। আমার না, শুধু প্রত্যেকটা প্রার্থীরই তো মাঠে থাকার অধিকার আছে। সেখানে যদি কোনো মব বাহিনী এটাকে প্রতিহত করার চেষ্টা করে, সেটা তো সেই নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে। এবং এখানে সরকারের ভূমিকা, যারা সরকার পরিচালনা আছে, তাদের ভূমিকাটা তো প্রশ্নবিদ্ধ হবে। এবং তারা যদি দেখে না দেখার আপনার এলাকায় কি আপনি মবের আশঙ্কা করেন? অবশ্যই সারা বাংলাদেশের মতো সব জায়গায় হয়তো কম বেশি, আমার এখানে একটু কম হতে পারে বা বেশি হতে পারে, কিন্তু এক প্রার্থী তো কিছুদিন আগে মবের শিকার হয়েছে। যারা মবকে প্রশ্রয় দিচ্ছেন তারাই মবের শিকার হয়েছে। আমি এই প্রার্থীর নাম এখানে উল্লেখ করতে চাচ্ছি না, সুতরাং আপনারা জানতে পারবেন সে মবের শিকার হয়েছে এবং সে প্রেস কনফারেন্স করেছে, মানুষের সামনে বলেছে, অথচ তারাই মবকে উৎসাহিত করেছে, তারাই মব করে জাতীয় পার্টির অফিস ভেঙেছে। আজকে আমি দেখলাম একটু আগে, যারা জাতীয় পার্টির অফিস জ্বালিয়ে দিয়েছে, তারা আজকে জাতীয় পার্টির অফিসে কিছুক্ষণ আগে নাসিরউদ্দিন পাটোয়ারি ওখানে ভোট চাইতে গিয়েছেন আমাদের অফিসে। তো এটাই তো গণতন্ত্র, ভোট চাবে, শত্রুর বাড়িতেও ভোট চাইতে যেতে পারে। কিন্তু যেই বাড়িতে আগুন জ্বালিয়ে দিলেন আপনারা কিছুদিন আগে, সেই বাড়িতে আপনার এখন পরিস্থিতি আপনাকে ভোট চাওয়ার জন্য আপনাকে নিয়েছে। তো এই জিনিসটা তো আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত যে আমরা প্রত্যেক নাগরিকের সমান অধিকার আছে, আমার ভোট চাওয়ার অধিকার আছে, আমি ভোট চাবো। কিন্তু আমি যেই বাড়িতে আমি ভোট চেতে যাবো, সে আমাকে ভোট দেবে না দেবে সে ব্যালটের মাধ্যমে সে সিদ্ধান্ত নেবে, কিন্তু আমাকে তো মপ করতে পারে না, আমাকে তো বেইজ্জতি করতে পারে না, আমাকে তো মারধর করতে পারে না। সুতরাং এই জায়গাটা সবার আগে এই সরকারের নিশ্চিত করতে হবে যে আগামী নির্বাচনটা যেন ফ্রি, ফেয়ার, লেভেল প্লেয়িং ফিল্ড, সমতল থাকে। যদি সেটা না হয় তাহলে এই নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। এমনিতেই এই নির্বাচন নিয়ে নানান রকমের প্রশ্ন মাঠে ঘুরে বেড়াচ্ছে। নির্বাচন যতটা না প্রচারমুখী, নির্বাচন যতটা না উৎসবমুখর, তার থেকে বেশি প্রশ্নবোধক। ধন্যবাদ আপনাকে। প্রশ্নবোধক নির্বাচন কেউই চায় না। জনাব পাভেল, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বাংলাদেশে এই মুহূর্তে আছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছে, বিএনপির সাথেও করেছে। এনসিপির পক্ষ থেকে এনসিপির সাথে গতকাল সাক্ষাৎ ছিল এনসিপির প্রধান জনাব নাহিদ ইসলাম। তিনি তাদের কাছে অভিযোগ করেছেন, যেটি গণমাধ্যমে তিনি বলেছেন, যে
একটি দলের প্রতি সরকার আনুকূল্য দেখাচ্ছে এবং সেটি বিএনপি। এটি যদি হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড হবে না, তাহলে তারা নির্বাচনে সেভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। আপনার কি মনে হয় যে সরকার সত্যিকার অর্থে কোনো আনুগত্য দেখাচ্ছে? সরকার বলতে কি, সরকার তো প্রশাসন দিয়ে চলে, আর সরকারের যে কয়েকজন উপদেষ্টা আছে তাদের মাধ্যমে চলেন। বিএনপি নিশ্চয়ই এই কথা আপনারা কেন, বাংলাদেশের কোনো মানুষই বিশ্বাস করে না যে বিগত 17 বছরে আমলাতন্ত্রে বিএনপির আধিক্য ছিল। বরং আমরা যতটুকু জানি যে কারণ নামের সাথে কেন তার 14 গোষ্ঠী বা চৌহদ্দির ভেতরে যদি কোনো বিএনপি নাম পাওয়া গেছে, তাকে চাকরির জন্য কখনো যোগ্য মনে করা হয়নি। তো সেই রকম একটা প্রশাসন, যেখানে বিএনপি বিহীন একটা প্রশাসন গড়ে উঠেছে 17 বছরে, সেখানে সেই আমলাতন্ত্র ঝুঁকে পড়বে বিএনপির প্রতি, এই যদি বিশ্বাস করতে হয় তাহলে তো বলার কিছু নেই। আর দ্বিতীয়ত, সেটা কোন অর্থে এটা বলেছেন সেটা আমি বলতে পারবো না। আমাদের যতটুকু জানা আছে, জনাব তারেক রহমান দেশে ফেরার পথে সৌজন্য সাক্ষাতের জন্য তো ওনারাও তার সঙ্গে দেখা করেছেন। তার সাথে দেখা করেনি এমন কোনো ব্যক্তি তো ওই জায়গাতে নেই। তো এই সৌজন্য সাক্ষাতের এই পর্বটিকে কেউ যদি মনে করেন যে না, বেশি লোক তার সঙ্গে দেখা করছে বলে সবাই তার সঙ্গে ঝুঁকে পড়ছে, হ্যাঁ, সেটা এক অর্থে আপনি বলতে পারেন। যে দলের জনপ্রিয়তা বেশি আছে তাদের জনসম্পৃক্ততাও তত বেশি থাকে, তার কারণেই তো তার জনপ্রিয়তা। সেই কারণে হয়তো খুব সঙ্গতভাবেই যারা এতদিন পর্যন্ত মনে করতো যে তিনি ফিরে এলে তার সঙ্গে দেখা করবেন, সেই সংখ্যাটা নিশ্চয়ই অনেক বেশি। তারা তার সঙ্গে দেখা করতে গেছেন। এর বাইরে দিয়ে তো জনাব তারেক রহমান ঢাকার বাইরে তো কোনো প্রোগ্রাম কোথাও করতে যায়নি। সুতরাং কোন অর্থে, কী জায়গা থেকে আমরা বুঝলাম যে প্রশাসন ঠিক বিএনপির প্রতি ঝুঁকে পড়েছে? কোন জায়গাতে? বরং আমাদেরই তো বরং এই প্রশাসনের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে যে তারা আমাদের অনেক প্রার্থীর বিরুদ্ধে অযাচিত হস্তক্ষেপ করছেন অনেকগুলো কাজের ক্ষেত্রে। তাদের নির্বাচনী প্রচারটা এখন যেহেতু হচ্ছে না, এমনকি কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে যে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে আমাদের বেশ কিছু প্রার্থীর প্রশ্ন রয়েছে যে তাদের সে জায়গাতে গ্রেপ্তার করার ক্ষেত্রে ঠিক পুলিশের পক্ষ থেকে সুবিবেচনার পরিচয় তারা পাচ্ছে না, এরকম অভিযোগ তারা করেছেন। তো এটা যারা হয়, আমার মনে হয় যে ওনারা বোধহয় খুব একটা হতাশার কোনো জায়গা থেকে এরকম কথা বলে থাকতে পারেন। কারণ জনপ্রিয়তার শীর্ষে বিএনপি বাংলাদেশের বর্তমানের যে রাজনৈতিক বাতাবরণ আছে, তাতে যে কোনো একজন ব্যক্তি যে বিএনপিকে পছন্দ করেন না, তিনিও হয়তো বলবেন যে জনপ্রিয়তার দিক দিয়ে এই মুহূর্তে বিএনপির প্রতিদ্বন্দ্বী হওয়ার মতন অবস্থানে কেউ নেই। ধন্যবাদ আপনাকে। জনাব তাপস, সার্বিক নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন? সার্বিক নির্বাচনের প্রস্তুতি ধরেন গণভোট বিষয়েও শুনতে চাই। গণভোটের বিষয়ে সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবে। গণভোট বিষয়ে আপনাদের অবস্থা? গণভোট তো এখন হারিয়েই গেছে। আমি মনে করি গণভোটের আলোচনা খুব বেশি মাঠে নাই। নির্বাচনের আপনি যেটা বলেছেন যে নির্বাচনের সার্বিক পরিস্থিতিটা কি, সার্বিক যেটা ধরেন রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রস্তুতির মধ্যে আছে এবং আপাতদৃষ্টিতে আপনার নির্বাচন কমিশনও সেই দিকে হাঁটছে। কিন্তু বাহ্যিক যে পরিবেশ, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটি সরকার এই বর্তমান ওনারা এই নির্বাচন কিভাবে তুলে আনবে, এটা আমার কাছে খুব আমি সন্দিহান। কারণ এখানে একটা সেন্টারে আপনার টোটাল বোধহয় 42,000 না 43,000 ভোট কেন্দ্র আছে সারা বাংলাদেশে। আপনি এত পুলিশ কোথায় পাবেন? একটা সেন্টারে কয়জন পুলিশ দিবেন? সেখানে যেভাবে মারমুখী আচরণ, সেখানে এই পুলিশরা তো কোনো মানে দাঁড়িয়ে দেখবে, তারা কিচ্ছু করবে না। আমি তো মনে করতেছি যে যেখানে যার শক্তি বেশি সে সেখানে মানে যা ইচ্ছে তাই করবে। এই সংখ্যাটা আমি খুব এবং আয়োজনটা নির্বাচনের মাঠে তো আমি একটু ঘোরাফেরা করে দেখেছি। এবং আরেকটা জিনিস যেটা একটু আমার আলোচক যেটা বলেছেন আপনার প্রশ্নের উত্তরে, এখানে আমি মনে করি যে এই যে আমাদের রাজনীতিবিদদের মধ্যে ধরেন বিএনপি একটি জনপ্রিয় দল এবং খুব স্বাভাবিকভাবেই মানুষ এখন মনে করছেন যে হয়তো বিএনপি জিতে আগামী সরকার গঠন করবে। সুতরাং এখানে যে প্রশাসন বলেন বা সব মিডিয়া বলেন, প্রশাসন বলেন, সমস্ত অঙ্গগুলো রাষ্ট্রের ওই দিকে স্বাভাবিকভাবেই ঝুঁকে যাবে। এটাকে আপনি যদি হিংসা করেন তাহলে হবে না, এটাকে আপনাকে মানতে হবে, এটা মেনে নিয়ে কাজ করতে হবে। এই কালচারটা আমাদের নিজেদের মধ্যে আনতে হবে। তবে
এই জায়গাটাই বিএনপির জন্য সবচেয়ে বড় ভয় কিনা আমার কাছে মনে হচ্ছে। কারণ বিগত দিনে বিগত সরকারকে আমরা ফ্যাসিস্ট বলি, যাই বলি না, বিগত সরকারকেও এই তৈল মর্দনকারী যারা ছিলেন তারা তেলের বোতল দিয়ে তাদেরকে একদম শেষ করে দিয়েছে। আপনাকে সুতরাং ধন্যবাদ। সেই জনাব জায়গাটা যেন বিএনপি না পড়ে। আমরা শেষ করব আপনাকে দিয়ে আজকের অনুষ্ঠান। আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের, হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা বিরাট বড় প্রশ্নবোধক চিহ্ন। সরকার যদিও বলছেন যে তারা সর্বতোভাবে চেষ্টা করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রাখবার জন্য, আমরাও সেটা বিশ্বাস করতে চাই। কারণ সেনাবাহিনীর প্রধান তিনিও বলেছেন যে তিনি সর্বতোভাবে তার বাহিনী দিয়ে এই নির্বাচন যেন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে তার পক্ষে তাদের চেষ্টা থাকবে। আনসার বাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, র্যাব রয়েছে। আমাদের ঠিক আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য যে প্রয়োজনীয় শক্তি, আসলে নির্বাচন কেন্দ্রের সব জায়গাতে তো পুলিশের আধিক্যের চাইতে আনসাররাই কিন্তু মূলত নির্বাচনের কেন্দ্রগুলোকে, যেটুকু আমরা বলি নিরাপত্তার যে জায়গাটা থাকে সেটা দিতে হবে। এবং সবচেয়ে বড় নিরাপত্তা এবার হবে কিন্তু জনগণের পক্ষ থেকে। জনগণ হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে প্রায় 3টি বঞ্চিত নির্বাচনের পর চতুর্থ নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের এই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির বিরুদ্ধে গুটি কয়েক দুর্বৃত্ত এই পুরো আয়োজনটাকে নষ্ট করে দেবে, এটা যদি বিশ্বাস করতে হয় তাহলে তো আমাদের সত্যিকার অর্থে কোন জগতে বাস করছে সেটাই বলতে হবে। আমার মনে হয় যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বয়ং একটা আশঙ্কার কথা বলেছিলেন যে অনেক আগ্নেয়াস্ত্র আছে। হ্যাঁ, সেটা ঠিক। এই আগ্নেয়াস্ত্রের চাইতে বড় জিনিস যেটা হলো যে আমরা দেখছি যে হত্যাকাণ্ড চলছে। হাজির হত্যা হয়েছে, আমাদের স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকেও তাকে হত্যা করা হয়েছে, এবং সেই হত্যাকাণ্ডের দুটো ধরন কিন্তু প্রায় একই রকম। তো এই ধরনের আগামীতে ঘটনা যে ঘটতে পারে সেই ব্যাপারে গোয়েন্দা নজরদারি খুবই দরকার। আইন শৃঙ্খলা বাহিনী তাদের সজাগ দৃষ্টি রেখে অন্তত এই জায়গাতে মানুষকে একটু আস্থা জায়গায় আনা দরকার যে এই নির্বাচনটা সুষ্ঠু হতে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ তাপস, আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।